তোমার গোল্ডেন ব্রেসলেট কোথায়? টি টেবিলে চায়ের কাপ রেখে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো অদিতি। বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে আবির। তাকে দেখে মনে হচ্ছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জজের সামনে জবাবদিহি করতে হচ্ছে। সেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে, গলা শুকিয়ে গেছে তার। কিছু একটা বলার চেষ্টা করছে সে। অদিতি আবারও বলল, এত ভয় পাচ্ছ কেন? হারিয়ে গেলে বলো, অসুবিধে নেই। এমন ভাব করছো যেন কাউকে খুন করে ফেলেছো আর এখন ধরা খেয়ে গেছো। আবির চরম ধাক্কা খেল। ভেতরে ভয়ের সাথে সাথে একটা দুশ্চিন্তা তৈরি হলো। কিভাবে সবকিছুর মোকাবেলা করবে সেই চিন্তায় কদিন ধরে রাতের ঘুম চলে গেছে তার। কতদিন ভেবেছিল অদিতিকে যদি এক রাতের জন্য পাওয়া যায় তাহলে জীবনটা সার্থক হবে। আজ অদিতি সেই সুযোগটাই তাকে দিয়েছে, অথচ সে খুশির বদলে আতঙ্কিত হয়ে আছে। এমন মনে হচ্ছে যেন সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। নিজের বীরত্ব প্রমাণ করতে আবির বলল, তুমি আসতে বলেছ, তাতে এতটাই আনন্দিত ছিলাম যে ব্রেসলেটটা বাসাতেই ফেলে এসেছি। তোমাকে বলেছিলাম আমার সাথে দেখা করতে আসলে ওই ব্রেসলেট যেন তোমার হাতে থাকে। তুমি এতটা কাণ্ডজ্ঞানহীন আমার জানা ছিল না। যাই হোক, সময় কাটানোর জন্য সারা রাত পড়ে আছে। এখন চা খেয়ে নাও। আর শোনো, ওয়াশরুমে যেতে চাইলে ডান দিকের ওয়াশরুমটা ব্যবহার করো। বাম দিকের ওয়াশরুম বাবা ব্যবহার করতেন, তবে তুমি চাইলে আমার রুমেরটাও ব্যবহার করতে পারো। বাথরুমের কথা শুনে ঢোক গিলল আবির। এখন মনে হচ্ছে এ মেয়েটা ভীষণ ফাস্ট। এতদিন কেন যে ঘুরিয়ে মারল সেটা ভেবেই আবির অধৈর্য হয়ে পড়ছে। অদিতি ভালো চা বানাতে জানে সেটা আবির জানত। অত শত না ভেবে চা খেতে মনোযোগ দিল সে। আবিরের পাশে বসে হাতে হাত রেখে দুজনে গল্প শুরু করলো। আবিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে অদিতি। আবির বাড়ির ভেতরটা দেখছে আর নিজের 14 পুরুষ উদ্ধার করছে। মনে হচ্ছে জেনে শুনে বিশাল বড় ফাঁদে আটকা পড়েছে সে, যার থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। এই দেখো, তোমার কাছে আসলে আমি সব কিছু ভুলে যাই। আজ তোমার জন্য স্পেশাল রেসিপি আছে, চলো আগে খাওয়া দাওয়া শেষ করি। এক মুহূর্তের জন্য চমকে গেল আবির। মেয়েটা মাঝে মধ্যে এমনভাবে চিৎকার দিয়ে কথা বলে, জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, হৃৎপিণ্ড লাফালাফি শুরু করে। অদিতির কথা শুনে আবিরেরও এখন সেরকমটাই হচ্ছে। আবির কোনো জবাব না দিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের কাছে গিয়ে অবাক, এত তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে। টেবিলে সব পরিপাটি করে রাখা, বাড়িতে কাজের লোকজনও কাউকে দেখা যাচ্ছে না। আবিরের মন অজানা ভয়ে কাঁপতে শুরু করলো। অদিতি তো তার কাছে ছিল, তাহলে এত সব কাজ করলো কে? মাথা ভন ভন করছে তার। কিছু ভাববারও শক্তি নেই এখন। দ্রুত খাওয়া দরকার। খাবার দেখলেই খিদে বেড়ে যায় তার। জলদি খাওয়াতে মনোযোগ দিল সে। তার তাড়াহুড়া দেখে অদিতি বলল, এত তাড়া কিসের তোমার? তোমার হাতের রান্না তো, তাই খাওয়ার লোভ বেড়ে গেছে। তাড়াতাড়ি না খেলে যদি অন্য কেউ নিয়ে যায়। অদিতি খিলখিল করে হেসে উঠল। প্লেটে 1 চামচ বিরিয়ানি দিয়ে বলল, আমি তো রান্না জানি না, এসব রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। ওহ। খাওয়ার মুখে দিয়েই আবির বুঝেছিল এসব রেস্টুরেন্টের খাবার। কেউ একজন এসে এগুলো এখানে দিয়ে গেছে। কে এসেছে যাকে আবির দেখতেই পেল না? যত ভাবে ততই ঘাবড়ে যায় আবির। একেই তো এখানে এসে ফেঁসে গেছে, তার উপর তার চিন্তা আরও বেড়ে গেছে। মনে হচ্ছে অদিতি বুঝি সব জেনে গেছে। ভাবতে ভাবতে একসময় আবির থমকে যায়। এত ভাবলে যে অদিতির কাছে ধরা পড়ে যাবে সেটা এক মুহূর্তের জন্য মনে হয়নি। এত ভাববারও যে কোনো কারণ নেই সেটা এতক্ষণ তার মাথাতেই আসেনি। সে জানে তার কাজ কতটা সূক্ষ্ম। বিন্দুমাত্র এদিক সেদিক করবার লোক সে নয়। তবুও কেন যেন অজানা চিন্তায় মনটা ব্যাকুল। সেটারই কারণ খুঁজে পেল না। খাবার রেখে অদিতিকে বলল, আমি একাই খাচ্ছি, তুমি খাবে না? তুমি খাও না, আজ প্রথম আমাদের এখানে এসেছো। একটু ভালো করে তোমাকে খাওয়াই, পরে না হয় আমি খাবো। আচ্ছা, বাসাতে আর কাউকে দেখছি না যে, এইসব খাবার কে দিয়ে গেল? কৌশলে কথাটা জিজ্ঞেস করে নিল আবির। আবিরকে চমকে দিয়ে অদিতি বলল, দারোয়ানকে দিয়ে আনিয়েছি। ভেতরে যে পাথর ছিল, অদিতির কথা শুনে সেটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। অযথাই মেয়েটাকে সন্দেহ করেছিল সে, অথচ ভুলেই গিয়েছিল এই মেয়েটাই তাকে চরম ভালোবাসে। নয়তো কেউ প্রেমিককে খুশি করতে খালি বাসায় ডাকে না। অদিতির বেডরুমে বসে আছে আবির। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটা ভালো করে দেখে নিচ্ছে সে। এই বাড়ি, এই ঘর, এই বাথরুম সবটাই ভালো করে দেখে নিল আবির। সব কিছু দেখার পর নিজের উপর চরম রাগ হলো তার। মনের মধ্যে একটা প্রশ্ন উকিঝুঁকি মারতে লাগলো। অনেকক্ষণ ধরে ভাবছে সে অদিতিকে একটা কথা জিজ্ঞেস করবে, কিন্তু কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছে না। অদিতি বা এত শান্ত হয়ে আছে কেন? যত ভাবছে ততই ঘোলাটে লাগছে সব। ভাবনারত অবস্থাতেই চোখ আটকে যায় দেয়ালে সুন্দর ফ্রেমবন্দি ছবির দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে যায়।
এতক্ষণ নিজের সাথে বোঝাপড়া করছিল যেন সব মিথ্যে হয়। আহত দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে আবির। তখনই গরম দুধ নিয়ে রুমের ভেতরে আসলো অদিতি। বলল, ওটা বাবা মায়ের ছবি। আবির চাইছিল ওনাদের কথা কিছু জিজ্ঞেস করবে, তখন অদিতি আবার বলল, টেলিভিশনে নিউজ দেখোনি তুমি? সেদিন আমি হোস্টেলে ছিলাম, এক সিরিয়াল কিলার দুজনকে খুন করে চলে যায়। কবে নাগাদ? গত 4 দিন আগে। আবিরের মনে পড়ে গত 4 দিন আগে এই দুজনের সাথে শপিং মলে দেখা হয়েছিল তার। শপিংয়ের পুরোটা সময় আবির দুজনকে ভালোভাবে লক্ষ্য করেছিল। বয়স হলেও দুজন দুজনকে ছাড়া কতটা অচল সেটাই সেদিন আবিরের চোখে পড়েছিল। এই জন্যই ছবিটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সে। ইস বলে ছোট্ট করে একটা আওয়াজ বের করলো আবির। তারপর বলল, তার মানে যেদিন ওনারা শেষ শপিং করেছেন সেদিন আমি ওনাদের দেখেছি, অথচ আমি তখনও জানতাম না ওনারা তোমার বাবা মা। বাবা মা একে অপরের পরিপূরক। ওনারা যা করবেন, যা কিনবেন, সবই একসাথে, একই পছন্দের জিনিস। জানো, সেদিন বাবা মা দুজন দুজনের জন্য গিফট কিনতে গিয়েছিলেন, কারণ সেদিন ছিল তাদের প্রেমের প্রথম সাক্ষাতের দিন। ভাগ্য কিনা সেই দিনই তাদের মৃত্যুদিন হিসেবে সৃষ্টি করলো। আবির কিছু বলতে চাইছিল, এর মাঝেই অদিতি দুধের গ্লাসটা বাড়িয়ে দেয় তার দিকে। বাধ্য ছেলের মতো দুধ এক টানে শেষ করে আবির। আলমারি থেকে ছোট্ট একটা অ্যালবাম আবিরের হাতে তুলে দেয় অদিতি। আবির সেটা নিয়ে ছবি দেখতে মনোযোগ দেয়। অদিতি তখন বলল, প্রত্যেকটা ছবিতে আমরা 3জন একসাথে। জানো আবির, কখনো ভাবিনি বাবা মাকে ছাড়া একাকী জীবন কাটাতে হবে। ওনারা নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যে ওনাদের খুন করেছে তার কাছে খুব করে জানতে ইচ্ছে করছে, কি দোষে সে আমার বাবা মাকে আমার থেকে কেড়ে নিল। প্রাণের মূল্য কি এতটাই কম তার কাছে? আবির আর চোখে অদিতির দিকে তাকালো। তার চোখে জল, গাল বেয়ে সে নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের হাত দুটো ছটফট করছে অদিতিকে শান্ত করার জন্য, কিন্তু কোনো একটা অদৃশ্য জাল তাকে আটকে দিচ্ছে। অদিতি কান্না থামিয়ে বলল, এই দেখো, তোমাকে ডেকে আনলাম কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তুমি কাছে থাকলে হয়তো আমার একা লাগবে না, বাবা মাকে হারানোর শোকটা কাটিয়ে উঠতে পারবো। অথচ তোমাকে সামনে রেখে আমি বোকার মতো কেঁদে চলেছি। ইটস ওকে। কলিং বেলের আওয়াজ আসলে অদিতি দরজা খুলতে যায়। আবির তখন নিজের ফোন বের করে হোয়াটসঅ্যাপের মেসেজে ঢুকে সেখানে থাকা ছবিটা ডাউনলোড করে। দুটো ছবি যখন আলাদা দেখলো তখন অবিশ্বাস্য চোখে ছবি দুটোর দিকে তাকালো সে। তার ইচ্ছে হলো ফোনটা এখনই ছুঁড়ে ফেলে দিতে। আগে কেন ছবিটা দেখলো না, সেজন্য আফসোস হলো তার। সত্যটা যাচাই করতে কন্ট্যাক্টে থাকা নাম্বারে কল করলো। বলল, যে ছবি পাঠিয়েছিলেন তার নাম কি? ব্যবসায়ী এমদাদুল হক। আপনাদের মতো মানুষের ভুলের জন্য আমাদের পস্তাতে হয়। সেদিন যখন ছবিটা পাঠিয়েছিলেন তখন ব্যবসায়ী এমদাদুল হক বলতে কি মুখে ফোসকা পড়েছিল? আজ তো খুব সুন্দর বলছেন। কেন, কি হয়েছে? লোকটাকে থ্রেট দাওনি তুমি? সেটা জেনে আপনার কাজ নেই। আমি আর কাজ করব না এটা জানাতেই কল করেছি। আর যেন আমাকে বিরক্ত না করা হয়। যত বড় সিরিয়াল কিলার হই না কেন, আজ থেকে সেসব আর করব না। ফোন কেটে দেয়ালে নিজের হাতকে সজোরে আঘাত করল আবির। সঙ্গে সঙ্গে আহ বলে খেকিয়ে উঠল। একটা মানুষের কাছে কতটা অপরাধী সে ভাবতেই ঘৃণা জন্মালো নিজের প্রতি। চোখ বন্ধ করে ফিরে গেল 4 দিন আগের সেই ঘটনাতে। শপিং মল থেকে এমদাদ সাহেব তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজেদের গাড়িতে ওঠেন। ঠিক তার পেছনে থাকা কালো রঙের গাড়ি নিয়ে তাদেরকে ফলো করে আবির। বাড়ির আশপাশ ভালো মতো দেখে নিয়ে সে চলে যায়। রাত তখন 10টা। কালো রঙের ব্লেজার পরেই লম্বা দাড়িওয়ালা সেজে নীল রঙের দোতলা বাড়িতে আসে আবির। রাস্তা থেকে পাথর কুড়িয়ে সজোরে ছুঁড়ে মারে বাড়ির উল্টো দিকে। আচমকা আওয়াজ শুনে দারোয়ান গেট থেকে সরে পড়ে। সেই সুযোগে আবির গেট টপকে বাড়ির সীমানায় চলে আসে। ভেতরের দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই এমদাদ সাহেব চশমা মুছতে মুছতে দরজা খুলেন। চশমা ছাড়া ভালো মতো দেখতেও পান না তিনি। খুব শান্ত গলায় সামনে তাকিয়ে বললেন, কে ভাই আপনি? চিৎকার করবেন না, দলিল বের করুন। কিসের দলিল? যার বাড়ি অল্প টাকায় নিলামে তুলে লোককে রাস্তায় বসিয়েছিলেন, তার দলিল। আশ্চর্য, আমি কোনো বাড়ি নিলামে উঠাইনি। আপনি ভুল করছেন। ভুল নয়, আপনি তো এমদাদুল হক। হ্যাঁ আমি। তাড়াতাড়ি দলিল দিন, নয়তো ভালো হবে না। ভালো হবে না মানে? অযথা আপনি এসে আমাকে দোষী সাব্যস্ত করলে তো হবে না। আপনাকে সব যাচাই করে আসতে হবে। আরে রাখ তোর যাচাই, সময় খুব কম। কোথায় দলিল? বললাম তো আমি কোনো বাড়ি নিলামে উঠাইনি। কিভাবে দলিল দেব আমি? আবারও মিথ্যা কথা। এই বলে এক মুহূর্ত দেরি করেনি আবির। এপাশ ওপাশ ছুরির আঘাতে শেষ করে দেয়। মুহূর্তের মধ্যেই নিচে লুটিয়ে পড়েন এমদাদ সাহেব। অচেনা কণ্ঠস্বর আর নিজের স্বামীর করুণ আর্তনাদ শুনে ছুটে আসেন এমদাদ সাহেবের স্ত্রী।
কিছু বলার আগেই তাকেও ছুরির আঘাতে খুন করলো আবির। একমাত্র সাক্ষী যিনি ছিলেন তাকেও সরিয়ে ফেলল সে। তারপর পুরো বাড়ি খুঁজে কোথাও কোনো দলিল পেল না। দোকানি এমদাদ সাহেব বলে ডাকলো, আর অমনি তাকে ফলো করতে শুরু করে আবির। দুজন মানুষ যে সম্পূর্ণ আলাদা সেটা ভেবেও দেখেনি সে। অথচ তার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। ভীষণ অনুশোচনা হচ্ছে তার। এটা আমি কি করেছি খোদা? না জেনে নিরপরাধ দুজন মানুষকে খুন করে ফেলেছি। দুটো হৃদয়কে আলাদা করে দিয়েছি আমি। এসব যদি অদিতি জানতে পারে তাহলে কি হবে? যা হওয়ার তাই হবে। ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করে অদিতি, হাতে আবিরের গোল্ডেন ব্রেসলেট। এক মুহূর্তের জন্য থতমত খেয়ে যায় সে। কিছু বলবে তখন অদিতি আবারও বলল, তোমার বলার দিন শেষ, তাও যদি বলতে চাও তাহলে বলো শুনি। অদিতির কণ্ঠস্বরের মধ্যে করুণার ছায়া খুঁজে পায় আবির। মুখ থেকে আওয়াজ বের করতে চায়, সঙ্গে সঙ্গে গলা দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। অবিশ্বাস্য চোখে অদিতির দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে, খাবারে বিষ ছিল? হ্যাঁ। মানতে কষ্ট হচ্ছে নাকি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? আবির কিছু বলল না। কিছু বলার শক্তি তার মাঝে নেই। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। অদিতি তখন আবিরের গাল ধরে মুখটা উপরের দিকে তুলে দেয়ালে টানানো ছবির দিকে হাত উঠিয়ে বলল, কষ্ট আমারও হয়েছিল যখন মাথার উপর ছায়াগুলোর রক্তাক্ত শরীর চোখের সামনে দেখেছিলাম। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল যে এসবের পেছনে তুমি থাকতে পারো। বাড়ির সিসি ক্যামেরা চেক করলে অচেনা লোককে দেখতে পেলাম আগন্তুকের জায়গায়। আগন্তুকটা যে কে বুঝতে পারছিলাম না। দাড়িগোঁফ থাকলেও তার হাতের ব্রেসলেটটা চিনতে একটু ভুল হয়নি আমার। সেই ব্রেসলেটটা যখন লাশের পাশে পড়ে থাকতে দেখলাম, বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার পৃথিবী থমকে গেছে। পুলিশকে কোনো তথ্য দেয়নি কেন জানো? নিজ হাতে তোমাকে তোমার করা অন্যায়ের জন্য শাস্তি দিব বলে। এমদাদুল হক নাম শুনেই খুন করতে আসলে? দুজনের কাজের পার্থক্য খোঁজার চেষ্টাও করলে না? আরে, আমার বাবা তো একজন প্রফেসর ছিলেন। তিনি কিভাবে তোমার টার্গেট হতে পারতেন বলো? তোমাকে মেরে ফেলার এটাই ছিল উত্তম রাস্তা, তাই এখানে ডেকে আনিয়েছি। দেখিস মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টকর। কথা শেষ করে আবিরের দিকে চোখ দিয়ে দেখল তার পুরো শরীর ঢলে পড়েছে। বুকে মাথা রেখে দেখল হার্টবিট বন্ধ হয়ে গেছে। হাতের পালসও স্তব্ধ। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটালো অদিতি। প্রতিশোধ নেওয়া শেষ। এবার লাশটা গুম করার কাজটাও সেরে ফেলতে হবে, যেন কাকপক্ষীতেও টের না পায়। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।